এর আগের দিন যতটা হয়েছিল তোমাদের নির্দেশক অবধি, আজকে হবে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া মনে হয়। হ্যাঁ, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। তাহলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া থেকে আমরা আগে দেখে নেব যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হচ্ছে কিভাবে। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। অ্যাসিড ক্ষারকের বিক্রিয়ার মধ্যে প্রথমে দেখে নিব যে প্রথমে আমরা কি করেছিলাম, কোন অ্যাসিডকে চিহ্নিত করার জন্য আমরা নির্দেশক দিয়েছিলাম। আজকে সেভাবে আমরা নির্দেশক দিয়েই কিন্তু বিক্রিয়াটা ঘটাবো। প্রথমে কি না হলে প্রথমে আবার জবা ফুলের পাপড়ির রস, জবা ফুলের পাপড়ির রস নেওয়া হলো, সেটাতে ভিনিগার দ্রবণ যোগ করা হলো। ভিনিগার দ্রবণ যখন যোগ করা হবে, ভিনিগার যোগ করা হবে তখন দেখা যাবে যে এর বর্ণটা হয়ে যাচ্ছে গোলাপি। তাহলে জবা ফুলের পাপড়ির রস যখন ভিনিগার বলতে অ্যাসিটিক অ্যাসিড, এর আগের দিন বলেছিলাম অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড। যে অ্যাসিডটা যখনই আমি জবা ফুলের পাপড়ির রসের সাথে যুক্ত করছি তখনই আমি সেটা পেয়ে যাচ্ছি গোলাপি বর্ণের। ঠিক এটাতে এবার কি করব, আমি আস্তে আস্তে চুন জল বা সাবানের ফেনা যুক্ত করব। এটাতে যদি আমি আস্তে আস্তে চুন জল যোগ করব তখন দেখতে পাবো যে এই গোলাপি বর্ণটা আস্তে আস্তে ফ্যাকাসে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সাদা বর্ণের দিকে এগোচ্ছে। তাহলে এটাকে আমরা কি দেখতে পাবো বা এটাকে আমরা কি বলবো? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এটাতে যখনই চুন জল দেওয়া হচ্ছে তখন আস্তে আস্তে সেটা গোলাপিটা অন্য কালারে, প্রথমে সাদা হবে তো অন্য কালারে পরিবর্তন হবে। তাহলে এই যে অন্য কালারে পরিবর্তন হওয়া, সেটাকে বলা হবে প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়া কাকে বলবো? প্রশমন বিক্রিয়া বলা হবে তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিডের সাথে তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের বিক্রিয়ায় যদি সেখানে নির্দেশকের বর্ণ বর্ণহীন হয়ে যায়, বর্ণহীন হয়ে যায় এবং সেখান থেকে না অ্যাসিডের ধর্ম প্রকাশ পাবে না ক্ষারের ধর্ম প্রকাশ পাবে, সেই বিক্রিয়াটাকে বলা হবে প্রশমন বিক্রিয়া বা টাইট্রেশন। তাহলে কি বললাম যে তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিডের সাথে তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের বিক্রিয়ায় যদি উভয়ের ধর্ম লোপ পায়, অ্যাসিডেরও ধর্ম লোপ পেয়ে গেল, ক্ষারেরও ধর্ম লোপ পেয়ে গেল, না অ্যাসিডের ধর্ম প্রকাশ পাবে না ক্ষারের ধর্ম প্রকাশ পাবে, এবং সেই দ্রবণের বর্ণ অ্যাসিডের সময় যেটা ছিল গোলাপি সেটাও থাকবে না, ক্ষারের সময় যেটা হবে সেটাও থাকবে না, তার পরিবর্তে কি থাকবে, একটা সাদা তরলে পরিণত হবে। সেই বিক্রিয়াকে বলা হবে প্রশমন বিক্রিয়া বা টাইট্রেশন। এবার হচ্ছে যে প্রশমন বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়। তাহলে প্রশমন বিক্রিয়ার ফলে সাধারণত লবণ আর জল উৎপন্ন হয়, যেটা আমরা অ্যাসিড আর ক্ষারের ধর্মতে দেখেছি। তাহলে অ্যাসিডের ধর্মতে কি ছিল, যে সেটাতে অ্যাসিডের সাথে যদি ক্ষারের বিক্রিয়া হয় তাহলে লবণ আর জল উৎপন্ন হবে, ক্ষারের সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে সেখানে লবণ আর জল উৎপন্ন হবে। যেমন CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, এটাতে আমি কি যুক্ত করেছি, CaOH, তাহলে এখানে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে CH3 ক্যালসিয়াম অ্যাসিটেট প্লাস জল, এটা এক প্রকারের লবণ আর এটা জল। তার এখানে যখন এই যে একটা অ্যাসিড আর একটা ক্ষারের বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন হচ্ছে তাহলে সেই বিক্রিয়াটাকে আমি বলতে পারবো প্রশমন বিক্রিয়া বা টাইট্রেশন। এবার কি হবে যে যখন আমি একটা দ্রবণে, যেটা দ্রবণটা নিয়েছিলাম, কিসের দ্রবণ নিয়েছিলাম,
জবা ফুলের পাপড়ির রস, আর সেটাতে ছিল ভিনিগার। এই দ্রবণের বর্ণটা ছিল গোলাপি বর্ণের। এবার এটাতে যখন আমি চুন জল প্রবেশ করাচ্ছি, আস্তে আস্তে চুন জল প্রবেশ করাচ্ছি, তাহলে এক সময় কি পেলাম, সাদা পেয়ে যাচ্ছি। তাহলে যখন সাদা পাবো, তাহলে সেখানে বুঝতে পারবো যে যতটা পরিমাণ অ্যাসিডিক অ্যাসিড আছে ঠিক ততটাই পরিমাণ কিন্তু সেখানে আবার চুন জলটাও আছে। তাহলে সেটা তুল্যাঙ্ক পরিমাণ। তুল্যাঙ্ক মানে হচ্ছে যে এর সমপরিমাণ ওটা, যে তুলনামূলকভাবে সমপরিমাণ। তাহলে তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড আর তুল্যাঙ্ক পরিমাণ ক্ষার। এবার হচ্ছে যে এখানে আমি চুন জলের পরিমাণ যদি বেশি দিয়ে দিই, কি হচ্ছে যে এখানে বিক্রিয়া তো ঘটছে। এবার আমি কি করলাম, যে মুহূর্তে চুন জলটা এখানে সাদা হয়ে গেছে, মানে এই দ্রবণটা সাদা হয়ে গেছে, ঠিক তার পরবর্তী মুহূর্তে যদি আমি 1 বিন্দু পরিমাণও চুন জলটা বেশি দিয়ে দিই, তাহলে এই দ্রবণের বর্ণ পরিবর্তন হয়ে যাবে সবুজ। তাহলে কি হলো, তাহলে এই সবুজটা কেন হলো, তাহলে সবুজটা কি কাকে প্রকাশ করলো, সবুজটা প্রকাশ করলো যে এই চুন জলের নির্দেশক, যে চুন জলটা একটা ক্ষার, চুন জল যে একটা ক্ষার আছে সেটাকে প্রকাশ করলো এই সবুজ বর্ণটা। তার এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাসিডের ক্ষারের বিক্রিয়াতে প্রথমে আসছে যে একটা দ্রবণ নিলাম, দ্রবণ না বলে একটা পাত্র নিলাম, তাতে জবা ফুলের পাপড়ির রস নিলাম, গরম জল দিলাম পাপড়ির রসটাকে একটু পাতলা করার জন্য, তারপরে তাতে আমি ভিনিগার প্রবেশ করালাম। ভিনিগার যখনই দিব তখন তার বর্ণ হয়ে যাবে গোলাপি। যেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই গোলাপিটা কিসের কাজ করলো, নির্দেশকের কাজ করলো, রং পরিবর্তন করে দিয়ে, আর এটাকে প্রকাশ পেলো যে এটা হচ্ছে অ্যাসিড। এরপরে এটাতে আমরা চুন জল প্রবেশ করালাম, চুন জল প্রবেশ করাতে দেখলাম একসময় এটা হয়ে যাচ্ছে সাদা। যখন সাদা হলো তখন সেটাকে বলা হলো যে এটা প্রশমন বিক্রিয়া হয়েছে, মানে একটা অ্যাসিড ক্ষারের দ্বারা প্রশমিত হয়ে গেছে। এরপরে যখন আমি পরবর্তীতে একটু বেশি পরিমাণে চুন জল দিয়ে দিলাম তখন সেটা হয়ে যাচ্ছে সবুজ। তাহলে যখন সবুজ হচ্ছে তখন বুঝতে পারলাম তাহলে এটাতে কি আছে, ক্ষার আছে। এরকম করে তোমাদের বইয়ে একটা ছক আছে, সেই ছকটা করবে যে সেখানে চুন জলের পরিবর্তে সাবানের চুন জল দিচ্ছি, হ্যাঁ চুন জলও আছে, সাবানের ফেনাও আছে, সার্ফের গুঁড়ো আছে, ইত্যাদি জিনিস আছে, সেগুলো দিয়ে ছকটা পূর্ণ করি। এবার আছে যে আগের দিন যেটা বলেছিলাম যে পুকুরের জলে আর জমিতে চুন দেওয়া হয় কেন, বা কি দেওয়া হয় এবং কেন দেওয়া হয়, সেটা আরেকবার বলে দিই। যে পুকুরে বা চাষের জমিতে চুন দেওয়া হয় কারণ হচ্ছে যে পুকুরে মাছ চাষের ফলে সেখানকার অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, আর চাষের জমিতে বারবার সারের ব্যবহারের ফলে সেখানে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, ফলে সেখানে কি ঘটে যে সেখানে নতুন চারা গাছ জন্মাতে পারে না, বলে সেখানে আমাদের চুন দিতে হয় সেই চারা গাছটা বের করার জন্য বা সেই অ্যাসিডের পরিমাণ কমানোর জন্য। এবার হবে যে তাহলে অ্যাসিড বৃষ্টি বা এই যে অ্যাসিড যেটা তৈরি হচ্ছে সেটা অ্যাসিড তৈরি হলো কিভাবে, তাহলে আমরা দেখে নেব এখানে যে বাতাসে কি আছে, CO2 কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, সালফার ডাইঅক্সাইড আছে। তাহলে এই সমস্ত জিনিসগুলো যখন বাতাসে মিশে আছে তাহলে এদের সাথে জলীয় বাষ্পতেও মিশে, জলীয় বাষ্প মানে H2O। তাহলে এই সমস্ত জিনিসগুলো যখন মিশে যায় তখন সেটা কিসে পরিণত হয়, যেমন H2CO3, HNO3, H2SO4। তাহলে এই সমস্ত জিনিসগুলো যেগুলো তৈরি হচ্ছে, যেটাতে কার্বনিক অ্যাসিড তৈরি হলো, এখানে আমি কিন্তু অক্সিজেনের মাত্রা মেলাইনি, যেমন এখানে যে দুটো হাইড্রোজেন আছে আমি এখানে একটা হাইড্রোজেন দিয়েছি, তাহলে এখানে সমতা বিধান আমি করিনি, সমতা বিধান করতে গেলে করে নিতে পারো। তাহলে এখানে হচ্ছে কি যে কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন জল মিশে যাচ্ছে তখন সেটা তৈরি করছে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড যেটা সোডা ওয়াটারে পাওয়া যায়। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ক্ষতিকারক অ্যাসিড। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তাহলে 3 প্রকারের অ্যাসিড পাচ্ছি। তাহলে আকাশে যখন এই সমস্ত গ্যাসগুলো
আর এই জলীয় বাষ্প যখন মিশে যাচ্ছে তখনই অ্যাসিডে পরিণত হচ্ছে, আর সেটা হয়ে যাচ্ছে বিভিন্ন প্রকারের অ্যাসিড। তাহলে এই অ্যাসিড যখন বৃষ্টির জলের সাথে ভূপৃষ্ঠের উপরে এসে আছড়ে পড়ে তখন সেটাকে আমরা বলবো অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি। তাহলে অ্যাসিড বৃষ্টি কাকে বলা হলো? বাতাসে উপস্থিত বিভিন্ন কলকারখানা থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন অক্সাইড গুলো, নাইট্রোজেনের, সালফার আর কার্বনে, তাহলে এই অক্সাইড গুলো কিভাবে জলীয় বাষ্পের সাথে মিশে গিয়ে অ্যাসিডে পরিণত হবে, আর সেই অ্যাসিড বৃষ্টির জলের সাথে ভূপৃষ্ঠের উপরে আছড়ে পড়বে, আর সেটাকে তখন বলা হবে অ্যাসিড বৃষ্টি। তাহলে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব আমরা জানি যে অ্যাসিড বৃষ্টির ফলে বিভিন্ন জায়গাতে, খাস করে যে গাছপালার উপর প্রভাবটা হচ্ছে, গাছপালা পুড়ে যাবে, তারপরে মেরু অঞ্চলের বরফগুলো গলে যাবে। তাছাড়া অ্যাসিড বৃষ্টির ফলে যে সমস্ত মনুমেন্ট আছে, মনুমেন্ট বলতে স্থাপত্য, যেমন আমাদের তাজমহল, তাহলে সেই সমস্ত তাজমহল বা সেই সমস্ত মনুমেন্ট গুলো কি হচ্ছে, ক্ষতের সৃষ্টি হচ্ছে। এবার হবে যে বিভিন্ন প্রকারের অ্যাসিড। যেমন অ্যাসিড কত প্রকার? অ্যাসিড সাধারণত দুই প্রকার, যেটা বলেছিলাম মৃদু অ্যাসিড আর তীব্র অ্যাসিড। তাছাড়াও আছে অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে জৈব অ্যাসিড আর একটা হচ্ছে অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কাকে বলবো আর অজৈব অ্যাসিড কাকে বলবো? জৈব অ্যাসিড বলা হবে যে জীবজগৎ থেকে যে সমস্ত অ্যাসিড আমরা পেয়ে থাকি, জীবজগৎ থেকে যে সমস্ত অ্যাসিড আমরা পেয়ে থাকি তাকে বলবো জৈব অ্যাসিড। আর জীবজগতের বাইরে খনিজ থেকে যে সমস্ত অ্যাসিড আমরা পেয়ে থাকি সেই সমস্ত অ্যাসিডকে বলা হবে অজৈব অ্যাসিড। তাহলে জীবজগৎ থেকে কি পাবো? ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়? আপেল থেকে পাওয়া যায়। ট্যানিক অ্যাসিড চা থেকে পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে এই সমস্ত অ্যাসিড গুলো আমরা জীবজগৎ থেকে পেয়ে থাকি। তাছাড়া আছে যে অজৈব অ্যাসিড কাকে বলবো? অজৈব অ্যাসিড হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাতে তৈরি করা যায়। H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড। তাহলে এই সমস্ত অ্যাসিড গুলো অজৈব অ্যাসিড। এই সমস্ত অ্যাসিড বাইরে থেকে পাওয়া যায়, তাহলে খনিজ থেকে পাওয়া যায় তাকে বলা হচ্ছে অজৈব অ্যাসিড, আর যে সমস্ত অ্যাসিড প্রাণী জগৎ থেকে পাওয়া যায় তাকে বলা হচ্ছে জৈব অ্যাসিড। এই যে অ্যাসিড গুলো যেগুলো আছে, যেগুলো জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কোন কোন আয়নে পরিণত হয়, এখানে প্রশ্ন এরকম হতে পারে যে একটা অ্যাসিডের নাম দেওয়া আছে, ধরে নাও যে অ্যাসিডের নাম হচ্ছে HCl, এর আগেও বলেছি। একে বলা হলো যে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কোন কোন আয়ন দেবে, তাহলে এটাকে জলীয় দ্রবণে বিয়োজিত করার জন্য জলে দিতে হবে। তাহলে H2O দিয়ে তৈরি হবে H+ প্লাস Cl মাইনাস প্লাস H2O। কিন্তু আমরা কোনোদিনই কোনো একটা দ্রবণে H+ আয়নটাকে মুক্ত অবস্থায় পাবো না। H+ আয়নকে মুক্ত অবস্থায় না পাওয়ার পিছনে কারণ হচ্ছে যে এই H+ আয়নটা সরাসরি জলের সাথে বিক্রিয়া করে তৈরি করবে H3O+ হাইড্রোক্সিনিয়াম Cl মাইনাস, তাহলে এই আয়নে পরিণত হবে। HCl এর পরিবর্তে যদি আমি HCOOH ফর্মিক অ্যাসিড নিই, H2O দিয়ে তৈরি করবে H3O+ প্লাস HCOO মাইনাস। সালফিউরিক অ্যাসিড H2SO4 H2O দিয়ে তৈরি করবে 2H3O+ প্লাস SO4 2 মাইনাস। নাইট্রিক অ্যাসিড HNO3 H2O H3O+ প্লাস NO মাইনাস। তাহলে এই সমস্ত আয়নগুলো উৎপন্ন হবে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখনই জলের সাথে বিক্রিয়া করাচ্ছি তখন কিন্তু সেখানে তৈরি হচ্ছে হাইড্রোক্সিনিয়াম আয়ন। এবার হচ্ছে যে বিভিন্ন যৌগ আছে যাদের ক্ষেত্রে এই হাইড্রোক্সিনিয়াম আয়ন হওয়ার পরিবর্তে OH আয়ন থেকে যায়। তাহলে OH আয়ন যদি থেকে যায় তাহলে তাদেরকে কি বলা হচ্ছে? তাহলে তাদেরকে বলা হচ্ছে ক্ষার। যেমন এটা এর আগের দিন দেখেছিলাম যে
CaOH of 2, তাহলে বলেছিলাম Ca2 প্লাস OH of 2OH মাইনাস। তাহলে এখানে যে OH আয়ন উৎপন্ন হলো, তাহলে সেটাকে তখন আমরা বলতে পারবো যে এটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, তার জন্য এটাকে বলা হবে ক্ষার। তাহলে এটা এই যৌগটা হচ্ছে ক্ষারীয় যৌগ। এবার তাহলে প্রশ্ন আসবে যে অ্যাসিড কাকে বলবো আর ক্ষার কাকে বলবো, এর মধ্যে পার্থক্য যদি বলি যে অ্যাসিড আর ক্ষারের মধ্যে পার্থক্য কি, তাহলে অ্যাসিড আর ক্ষারের মধ্যে পার্থক্য হচ্ছে যে অ্যাসিড টক, ক্ষার কষাটে। অ্যাসিড লাল লিটমাসকে কি করে? নীল করে না, উল্টোটা বললাম মনে হয়, নীল লিটমাসকে লাল করে অ্যাসিড। তাহলে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে আর ক্ষার লাল লিটমাসকে নীল করে। অ্যাসিড ও H+ আয়ন দেয় আর ক্ষার সর্বদা OH- আয়ন দেয়। এছাড়াও ক্ষার আর ক্ষারকের মধ্যে পার্থক্যটাও করবে, ক্ষার আর ক্ষারকের মধ্যে পার্থক্য। ক্ষার ও ক্ষারক। ক্ষার ধাতব অক্সাইড তৈরি করে, ক্ষার ধাতব অধাতব অক্সাইড তৈরি করতে পারে। 1 নম্বর কি বললাম? ধাতব অক্সাইড তৈরি করে, এটা ধাতব অধাতব অক্সাইড তৈরি করতে পারে। জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে সর্বদা OH- আয়ন উৎপন্ন করবে। OH- আয়ন উৎপন্ন করতেও পারে আবার নাও পারে। উৎপন্ন যদি করে তাহলে সেটা আবার ক্ষার হয়ে গেল, না উৎপন্ন করে তাহলে সেটা তো আবার ক্ষারকের মধ্যে থেকে যাচ্ছে। ক্ষার সর্বদা শক্তিশালী, ক্ষার সর্বদাই শক্তিশালী হয়, আর ক্ষারক দুর্বল হতে পারে আবার শক্তিশালীও হতে পারে। এবার হবে যেটা শেষ অংশ, এই অংশটুকু, যে আমরা তো বলতে পারবো না, আমরা তো কি করলাম নির্দেশকের মাধ্যমে এটা বুঝতে পারলাম যে কোনটা ক্ষার আর কোনটা অ্যাসিড বর্ণ পরিবর্তন করে দিয়ে, কিন্তু কখনোই এটা বলতে পারবো না যে কোন অ্যাসিডটা তীব্র অ্যাসিড আর কোন অ্যাসিডটা মৃদু অ্যাসিড, অথবা এটা বলতে পারবো না যে কোন ক্ষারটা তীব্র ক্ষার আর কোন ক্ষারটা মৃদু ক্ষার। এই জন্য বিজ্ঞানী 1909 সালে সোরেনসেন একটি স্কেল আবিষ্কার করেন, যে স্কেলের নাম দেওয়া হলো PH স্কেল। এখানে P ছোট হাতের লেখা হয় আর H বড় হাতের লেখা হয়। কারণটা হচ্ছে যে ল্যাটিন শব্দ প্রোটেঞ্জ, ক্ষমতা থেকে এই যে P নেওয়া হলো এখান থেকে এই Pটা, আর H নেওয়া হয়েছে H+ আয়ন থেকে, অ্যাসিডের H+ আয়ন থেকে, যে এখান থেকে নেওয়া হলো H আর প্রোটেন্স থেকে নেওয়া হলো P। এই যে অ্যাসিডের ক্ষমতা প্রকাশ করতে গিয়ে বিজ্ঞানী সোরেনসেন 1909 সালে PH স্কেল আবিষ্কার করেন, যে স্কেলে শুরু থেকে মাত্র 0 থেকে 14 ঘর অবধি দাগ থাকে। 0, 1, 2, 3, 4, 5, 7, 14 অবধি। তাহলে এই ঘরগুলো যেগুলো থাকে, তাহলে এই ঘরের মাধ্যমে কিন্তু অ্যাসিডের মাত্রা আর ক্ষারের মাত্রা প্রকাশ পায়। কি করে প্রকাশ পাবে? যে 0 থেকে যদি 7 অবধি থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাসিড, আর 7টা হবে প্রশম। তার জন্য আমাদের জলের pH হচ্ছে 7, আর 7-এর যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে ক্ষার। এবার হবে যে এর তীব্রতা প্রকাশ পাবে কিভাবে? তীব্রতা প্রকাশ পাবে যে 7-এর থেকে যত দূরে হবে সেটা তত তীব্র অ্যাসিড, যে যত 0-র কাছাকাছি হবে তত অ্যাসিডের তীব্রতা বেশি, আর 7 থেকে যত দূরে মানে 14 নম্বরের যত কাছাকাছি হবে তত ক্ষারকত্ব বেশি, ক্ষারের ক্ষারকত্ব বেশি হবে। তাহলে এটা অ্যাসিডিক আর এটা হচ্ছে ক্ষারকত্ব, ক্ষারীয়।
তাহলে বোঝা গেল যে 7 নম্বরটা হচ্ছে প্রশম, 7-এর যত কম হবে তত বেশি অ্যাসিডিক, 7-এর যত বেশি হবে তত বেশি ক্ষারীয়। এবার হচ্ছে যে এই পিএইচ স্কেল কাকে বলবো? পিএইচ স্কেল বলা হবে যে ব্যবস্থাপনার সাহায্যে কোন অ্যাসিড কত তীব্র বা কোন ক্ষার কত তীব্র এবং কোন দ্রবণ প্রশম কিনা প্রকাশ করা যায়, সেই ব্যবস্থাপনাকে বলা হবে পিএইচ স্কেল। তাহলে আরেকবার, যে ব্যবস্থাপনার সাহায্যে কোন অ্যাসিড কত তীব্র আর কত মৃদু, কোন ক্ষার কত তীব্র আর কত মৃদু এবং কোন দ্রবণ প্রশম কিনা প্রকাশ করা যায়, সেই ব্যবস্থাপনাকে বলা হবে পিএইচ স্কেল। এই পিএইচ স্কেলের ব্যবহার খুব বেশি আছে। তাহলে প্রথম থেকে আমরা আবার দেখে নিব যে কি কি করলাম আজকে। তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া করলাম, সেখানে আমরা দেখালাম যে কোন অ্যাসিড কিভাবে কাজ করছে বা অ্যাসিডটাকে প্রশম কি করে করছি আমি, টাইট্রেশন যাকে বললাম, যে প্রশমন বিক্রিয়া। তারপরে করলাম কি, যে সেই প্রশম বিক্রিয়াতে যদি আমি আবার অন্য কোনো কিছুর পরিমাণ বেশি দিয়ে দিই, যেমন যে যখন একটা প্রশম সাদা দ্রবণে পরিণত হয়ে গেছিল, তখন কিন্তু আমরা চুন বেশি দিলাম, তাহলে কি হলো, সবুজ হয়ে গেল। কিন্তু যদি চুন বেশি না দিয়ে যদি আবার অ্যাসিড দিয়ে দিই, তাহলে আবার কি হবে, আবার গোলাপি হয়ে যাবে। আবার বাড়াতে বাড়াতে যদি আমি সম পরিমাণেই বাড়াই, কিন্তু সেই দ্রবণটার বর্ণ সাদাই থেকে যাবে। তার জন্য সেখানে বলা হলো তুলাঙ্ক পরিমাণ অ্যাসিড আর তুলাঙ্ক পরিমাণ ক্ষার। এরপরে আসলাম যে জৈব অ্যাসিড, মৃদু অ্যাসিড, ক্ষার, ক্ষারকের মধ্যে পার্থক্য, অ্যাসিড এর ধর্মের পার্থক্য, অ্যাসিড ও ক্ষারের ধর্মের পার্থক্য। শেষ অবধি পড়ালাম যে পিএইচ স্কেল কাকে বলা হচ্ছে। তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে, প্রশ্নগুলো ডেসক্রিপশন থেকে লিখে আমাকে পাঠিয়ে দেবে। আত্রেয়ী মণ্ডল ও প্রতিদিনের প্রশ্ন কিন্তু করে পাঠিয়ে দেবে, তোমাদের মধ্যে আর কেউ করে না। আর যখন দেখবে ভিডিওটা, তখন কিন্তু কমেন্টে নিজের নাম, সেকশন আর রোল নাম্বার দেবে, তাহলে বুঝতে পারবো যে কতজন দেখছে। ঠিক আছে, এতটাই পড়া থাকে।